আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে। আপনাদের সাথে আজকে অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন। আপনারা জানেন যে আমাদের বৈশাখী টিভির সবার ডাক্তার অনুষ্ঠানটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার এবং অপচিকিৎসাকে প্রতিহত করা, এছাড়া সাধারণ জনমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা। আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি আজকে পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে। আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয় সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক অতিথি হিসাবে। সে আলোকেই আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক হিসাবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য জেনারেল ল্যাপারোস্কোপিক ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ইসরাত জাহান ম্যাডাম। আমি অধ্যাপক ডাক্তার ইসরাত জাহান ম্যাডামকে বৈশাখী টিভি ও সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আপনাকে সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ডক্টর রাজীব অ্যান্ড বৈশাখী টিভি আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি সবাইকে কিছু বলতে পারবো এই জন্য আমি নিজে ধন্য মনে করছি। ধন্যবাদ ম্যাডাম। যেহেতু ম্যাডাম জেনারেল ল্যাপারোস্কোপি এবং ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ, ম্যাডামের সাথে আমাদের আজকে আলোচনার বিষয়ই থাকবে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আমরা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা, চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব ম্যাডামের সাথে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার নাম, বয়স এবং পরিচয় উল্লেখ করে। ম্যাডাম, আমি আসলে আর নিজের কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি আপনার সাথে। প্রথমেই আমি অধ্যাপক ডাক্তার ইসরাত জাহান ম্যাডামের কাছে জানতে চাইব, ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশে যে হচ্ছে বা সারা পৃথিবীতে হচ্ছে, এটার পেছনে ঝুঁকিপূর্ণ কারণগুলো কী কী আছে বা ঝুঁকিপূর্ণ আচরণগুলো কী কী আছে, বা যেটাকে আমরা আমাদের ভাষায় রিস্ক ফ্যাক্টর বলে থাকি। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিপূর্ণ দিকগুলো হচ্ছে অনেকগুলোই ঝুঁকিপূর্ণ ব্যাপারগুলো আছে, তবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সবার যে দেরিতে বিয়ে করা, আচ্ছা, তারপরে সন্তান নেওয়া দেরিতে, বা ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে, আচ্ছা আচ্ছা, অথবা তার নিজেরই আরেক দিকে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তারপরে ওজন বেশি, আচ্ছা, কেউ যদি অ্যালকোহলিক থাকে তাদের, আবার কেউ যারা বার্থ কন্ট্রোল পিল খেয়েছিল, জন্ম নিয়ন্ত্রণের বড়ি যারা খেয়েছিল, এবং সেটা যদি অল্প দিন হয় সেটা না, বাট কেউ থাকে যে অনেক দিন ধরে খাচ্ছে, অনেক দিন ধরে খাচ্ছে, অথবা কোনো জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন নিয়েছে, তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। আচ্ছা ম্যাডাম, আমাদের দেখা যায় যে আপনি যেটা বলেছেন যে বংশগত একটা ব্যাপার থাকে, তো এখানে আসলে কাদেরটা আমরা খেয়াল করব? ধরেন একটা মহিলা আছেন, তার মা বা খালা, আমরা কারটা চিন্তা করব, কারটা থাকলে আমরা ওই মহিলাটাকে বলবো সতর্ক হতে? এখন যেটা আমাদের তো ধারণা ছিল যে আগে ব্রেস্ট ক্যান্সার মানে সব মহিলাদেরই হবে, তবে মহিলাদেরই যেমন বেশি 90-99% ধরে এলাম মহিলাদেরই ব্রেস্ট ক্যান্সার হয়, তবে পুরুষদের যে ব্রেস্ট ক্যান্সার হবে না তা না, পুরুষদেরও হয়। তো ফ্যামিলিতে বাবার দিকে, মায়ের দিকে, যে কোনো দিকেই যদি মহিলাদের ব্রেস্ট ক্যান্সার থাকে, যেমন হচ্ছে মা, বোন, খালা, নানি বা চাচাতো বোন, মামাতো বোন, আবার এদিকে ফুপুর দিকে, দাদার বাড়ির দিকে দাদি, ফুপু, ফুপাতো বোন, এদের যদি কারো থাকে তো আমরা ধরে নেই যে তারা ঝুঁকিতে আছে। আচ্ছা, মানে স্পেসিফিক থাকলেই যে হবেই এমন কোনো কথা নাই, তবে তারা ঝুঁকিতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লক্ষণগুলো কি কি হতে পারে, যে একটা মানুষ কি দেখলে চিন্তা করবে তার ব্রেস্ট ক্যান্সার হতে পারে বা কোনো একটা সমস্যা আছে, আপনাদের কাছে আসবে? প্রথম যে লক্ষণ যেটা, মানে সবচেয়ে কমন লক্ষণ যেটা, সেটা হচ্ছে একটা চাকা। আচ্ছা, তো সেই চাকাটা যেটা হবে, যেটা অল্প কিছুদিনের মধ্যে সে খেয়াল করেছেন, তারপরে সেই চাকাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাতে সাধারণত ব্যথা থাকে না, আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকে না, 2-1টা ক্ষেত্রে ব্যথা থাকে। আচ্ছা, এছাড়া যেটা আরেকটা যেভাবে ওরা আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে সেটা হচ্ছে নিপিলের রস আসতেছে। আচ্ছা, সেই রসটা সাদা রসও হতে পারে, লাল রসও হতে পারে, তবে লাল রস যদি পাওয়া যায়, যাতে রক্ত মিশ্রিত রস যদি আসে, সেটা বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এছাড়া যেটা আসতে পারে, যেমন রোগী আবার নিয়ে আসতে পারে, কোনো কিছু সে বুঝতে পারেনি, কিন্তু দেখা গেছে যে নিপিলটা কুচকায় গেছে, অথবা ব্রেস্টটা যেদিকে নর্মাল 2 দিকে সমান থাকার কথা, যেদিকে ব্রেস্টটা আক্রান্ত হয়েছে সেই দিকটা উঁচু হয়ে গেছে, অথবা সাইজটা চেঞ্জ হয়েছে, দিকটা চেঞ্জ করেছে, নিপিলের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, অথবা দেখা গেছে যে উপরে চামড়াটা কুচকায় গেছে। কখনো কখনো এরকম হতে পারে চামড়ার উপরে একটা ঘা হয়েছে,
বা বাইরে থেকে একটা ফুলা দেখা যাচ্ছে, আচ্ছা এরকম যদি দেখা যায় যে এটাকে আমরা লক্ষণ বলে থাকি। আবার এমন আরও একটা লক্ষণ আছে যে ব্রেস্টে কিছু আছে তারা বুঝতেই পারেনি, তারা দেখা গেছে যে যেদিকে ব্রেস্টের সমস্যা সেই দিকের বগলতলায় একটা চাকা ফিল করছে, বগলের নিচে। তো সেই বগলের নিচে চাকাটা নিয়েই তারা আসছে। আচ্ছা, চাকা মানেই কি ক্যান্সার, নাকি এটা টিউমারও হতে পারে? যে এটাই সমস্যা, যে সবাই আমরা চাকা মানেই যে টিউমার, ক্যান্সার, এরকম না। এই ব্রেস্টের চাকা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে খুব কমন কারণ, সেটা হচ্ছে আমরা বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ। এটা একটা চাকা চাকা ভাব, আচ্ছা আচ্ছা কিন্তু তার সাথে ব্যথা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সারা ব্রেস্টেই তার অনেকগুলো চাকা চাকা মনে হচ্ছে, কিন্তু কোনো ডেফিনেট চাকা যে হাত দিয়ে ধরতে পারছে এরকম না। ম্যাডাম, একটা ফোন আছে, আমরা একটা ফোন নেই। ওকে, সম্মানিত দর্শক, আপনি আপনার নাম, পরিচয়, বয়স বলে আমাদের যিনি কথা বলছেন দয়া করে আপনার টিভির ভলিউমটি কমিয়ে অধ্যাপক ডক্টর ইসরাত জাহানের কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি আমরা। জি আমি আফিজউদ্দিন ঢাকার ডেমরা থেকে বলছিলাম। জি বলেন, শুনতে পাচ্ছি। মূলত সমস্যাটা আমার না, আমার স্ত্রীর সমস্যাটা। আমার প্রশ্ন হলো, যাদের ব্রেস্ট ক্যান্সার হয় নাই তাদের কি পূর্ব প্রতিষেধক হিসাবে কোনো ব্যবস্থা আজও বিশ্বে চালু হয়েছে কি না? প্রতিষেধক বলতে কি আপনি টিকা বা এরকম কোনো কিছু বোঝাতে চাচ্ছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যাদেরকে আমাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদেরকে অপারেশনের মাধ্যমে আমরা রোগীকে আরোগ্য লাভ করার পরে পুনরায় এই রোগের আবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ। জি ধন্যবাদ, দুইটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ ভাই। আপনার প্রথম প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে যে না, এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার করা হয়নি, কিন্তু যেটা হতে পারে যে আমরা যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে আমরা নিয়মিত ফলো আপ বা নিয়মিত স্ক্রিন, তাদেরকে নিয়মিত পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমরা রেখে দিতে পারি। যেমন তাদেরকে আমরা 6 মাস পর পর আমরা ডাক্তার যারা আছে তারা চেক করতে পারে, তাদের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। আর তাদেরকে আমরা শিখিয়ে দিই যে তারা প্রতি মাসে মাসে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করে দেখবে যে তারা কোনো চাকা অনুভব করতে পারে কিনা। এটা হচ্ছে যারা ঝুঁকিতে আছে। আর এছাড়া সমস্ত মহিলাদেরকে আমরা বলি, সেটা হচ্ছে 22 থেকে উপরে যত বয়স আছে তারা সবাই প্রতি মাসে 2 মাসিকের মাঝখানে একটা সময়, সেই সময় তারা নিজেরা ব্রেস্ট পরীক্ষা করবে। এটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে যাদের একবার ক্যান্সার হয়েছে, অপারেশন করা হয়েছে, তাদের আবার হওয়ার চান্স আছে কিনা। তো এই বিষয়ে যখন আমি একটু পরে চিকিৎসা বিষয়ে কথা বলবো তখন আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি ম্যাডাম, আমরা আলোচনা করছিলাম চাকা মানে কি ক্যান্সার কিনা। আচ্ছা, চাকা মানে ওই যে প্রথম যে বলেছিলাম যে যেটা হচ্ছে যে চাকা চাকা ভাব থাকে পুরো বডিতে, সাথে ব্যথা থাকে। তো এটা হচ্ছে একটা ফাইব্রোসিস্টিক ডিজিজ বলি আমরা। তো এই জিনিসটাতে এটা বেশিরভাগ মহিলাদেরই এটা থাকে। এটা যেমন মনে করেন যে কিছুটা হরমোনালের ইমব্যালেন্স টাইপের একটা ঘটনা। এটা একটা আমাদের ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যে থাকে কতগুলো জিনিস। তো এই চাকাটা পেয়ে সবাই ভাবে যে এটা বোধহয় ক্যান্সার। আরও একটা চাকা নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে আমরা যেটা বলি ফাইব্রোঅ্যাডেনোমা বা একটা মানে টিউমার, বাট এটা বেনাইন, এটা ক্যান্সার না, নন ক্যান্সারাস একটা টিউমার। তো এই ক্যান্সারটা এটাও চাকা নিয়ে আসতে পারে। আবার ফোড়া, আমরা সবাই বলি অ্যাবসেস বা ফোড়া, এটাকেও সে একজন চাকা নিয়ে আসতে পারে। এই ফোড়াটা আবার খুব এখন এই মুহূর্তে পুজসহ আসতে পারে। আবার কিছু ফোড়া আছে যে না, এটা অনেক দিন ধরে হতে পারে, এটা ক্রনিক ফোড়া বলতে পারি আমরা যেটা বলি। সেই ফোড়াটার যক্ষা দিয়ে ওই ফোড়া হতে পারে। হ্যাঁ, স্পেসিফিক কত স্পেশাল যক্ষা আছে, যে মানে নর্মাল যে আমাদের যক্ষার যে ওষুধ আছে সেটা দিয়ে চিকিৎসা না করে অন্যভাবে চিকিৎসা করা যায়। এরকম বিভিন্নভাবে এটা চাকা নিয়ে আসতে পারে। তবে সব চাকাই যে ক্যান্সার হবে তা না, কিন্তু চাকা যখন হবে তখন ডাক্তারদের কাছে আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেই আমরা ধরে নিই যে এটা ক্যান্সার কিনা, এটাকে আমরা কনফার্ম করতে পারি। এখানে তো ম্যাডাম আমাদের যারা এমবিবিএস ডক্টর আছেন, যারা জুনিয়র ডক্টর আছেন, ওনারাও আসলে এক্সামিন করতে পারেন অফকোর্স, এবং ওনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাদের কাছে আসবেন। যারা জুনিয়র ডক্টর বা অন্য ডিসিপ্লিনের যারা ডক্টর, সবাই তো সার্জনের কাছে আসবে না। তো সবাই ডাক্তার, সবাই বেসিক্যালি আমাদের এমবিবিএস লেভেলে সবাই আমরা ডক্টররা একটা ব্রেস্ট লাম্প বা সেটা ক্যান্সার কি না এটা দেখার মতো এবিলিটি সবারই আছে। এবং তারা সবাই পরীক্ষা করে দেখবে যে চাকাটা আছে কিনা, এবং চাকাটা কি টাইপের চাকা সেটা তারা পরীক্ষা করে সেটা ক্যান্সার আছে কিনা এটা তারা বের করতে পারবে।
আচ্ছা, এবং প্রয়োজন মনে করলে বিশেষজ্ঞ প্রয়োজন মনে চিকিৎসকের করলে কাছে তারা বিশেষজ্ঞ রেফার চিকিৎসকের করবে। পাঠাবে। আচ্ছা, মানে কিভাবে আমরা আসলে শিওর হই যে এটা ক্যান্সার নাকি টিউমার, বা এই শিওর হওয়ার বিষয়টা কি? এটা কি শুধু আমরা ক্লিনিক্যালি দেখব নাকি আমাদের কোনো এক্সামিনেশন আছে, কোনো ল্যাব ডায়াগনোসিস আছে? আচ্ছা, প্রথমত যে আমরা রোগীর যে হিস্ট্রি, যেটা তাদের যে বক্তব্য, সেটা তো আমরা নিয়েই বুঝি যে কিছুটা বুঝি যে তাদের কাছে যে এই যে এতক্ষণ যে ঝুঁকিপূর্ণ কথাগুলো বললাম এগুলো তাদের আছে কিনা। তারপরে আমরা ওখানে হাত দিয়ে বুঝি যে এই চাকাটা কীরকম, কারণ ক্যান্সারের যে চাকা যেটা সেটা এক ধরনের, আর যেটা ক্যান্সার না সেটার ফিলিংসটা ডিফারেন্ট। তো এটা পাওয়ার পরে যখন আমরা মোটামুটি ক্লিনিক্যালি বুঝে গেলাম যে এটা ক্যান্সার হতে পারে, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এর মধ্যে কিছু পরীক্ষা হচ্ছে আমরা ইমেজ করি, দ্যাট ইজ যেমন হচ্ছে ম্যামোগ্রাম, আলট্রাসোনোগ্রাম, তারপর হচ্ছে এমআরআই। তো সব বিষয়ে এমআরআই করতে হয় না, কিছু কিছু বিষয়ে যদি স্পেসিফিক কিছু মানে প্রয়োজন হয় তখন এমআরআই করতে হয়। এরপরে সেটা হচ্ছে মেইন যে পরীক্ষাটা, সেটা হচ্ছে টিস্যু ডায়াগনোসিস, যে এটা আসলে ক্যান্সার কিনা। তো এটা করার জন্য আমরা কোর বায়োপসি করি, দ্যাট ইজ হচ্ছে একটা মোটা টাইপের একটা নিডিল দিয়ে ওখান থেকে একটা মাংস নিয়ে পরীক্ষা করা হয়। তো সেই পরীক্ষাটা করার পরে আমরা দেখি যে এটা ক্যান্সার কিনা। যদি ক্যান্সার হয়ে যায় তখন আবার আমরা কিছু স্টাডি করি বা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে এই ক্যান্সারটার ধরন কীরকম। কারণ হচ্ছে এক একজনের ধরন এক এক রকম, সব ক্যান্সারের চিকিৎসা একইভাবে হয় না। তো যেটা ধরনটা বের করার জন্য আবার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তার মধ্যে সবচেয়ে কমন যে পরীক্ষাটা সেটা হচ্ছে আমরা দেখি রিসেপ্টর স্ট্যাটাস, মানে রিসেপ্টরটা কীরকম সেরকম। তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষা নিরীক্ষা। তাহলে আমরা মানে মোটা দাগে বলতে পারি যে আমরা ক্লিনিক্যাল পরীক্ষা, ইমেজিং এবং আলট্রাসোনোগ্রাফি এগুলো করে মোটামুটি আমরা এটা শিওর হব। শিওর হওয়ার পরে যদি আমাদের মনে হয় যে ক্যান্সার, আমরা টিস্যু পরীক্ষা করব। এটা তো একটু পেইনফুল প্রসিডিওর। পেইনফুল প্রসিডিওর না, এটা হচ্ছে ওই জায়গাটা যখন করা হয় তখন এটা অবশ্যই ওখানে একটা লোকাল দিয়ে করা হয়, পেইনফুল না। এটাই মানুষের জন্য মনে করে পেইনফুল, এটা আসলে পেইনফুল না। আচ্ছা, তো এই আমরা যখন শিওর হয়ে গেলাম, আপনি অনেকগুলো কথা বললেন যে আমরা স্টেজিং করব বা আমরা হচ্ছে রিসেপ্টর দেখব। এতগুলো জিনিস দেখার কারণ কি? আমরা এতগুলো যে পরীক্ষা করছে মানুষজন অনেক সময় ভয় পেয়ে যায় যে আমরা অনেকগুলো পরীক্ষা লিখে দিই, মানুষজন ভয় পেয়ে যায় এতগুলো পরীক্ষা করতে হবে। এখন যেটা হচ্ছে যে এই পরীক্ষা ব্রেস্ট ক্যান্সারের মধ্যে এটা কতগুলো স্টেজিং আছে, যেটা যে স্টেজ 1, 2, 3 and 4। আচ্ছা, তো স্টেজ 1 আর 2 সেটা খুব এটা আর্লি কেস ধরি এবং এটা কিউরেবল, 100% কিউরেবল। আচ্ছা, আর যেটা 3 আর 4 সেটা কিউরেবল না, বাট এটা রিকারেন্স হওয়া বা আবার আসার রেটটা অনেকটাই কম যদি এটা আমরা প্রপার চিকিৎসা করি। এখন প্রপার চিকিৎসা যেরকম, যে এই চিকিৎসাটা শুধুমাত্র যে অপারেশন করে বের করে ফেললাম তাহলেও এটা চিকিৎসা না। বেশিরভাগ ক্যান্সার আছে বিভিন্ন জায়গায়, যেমন অপারেশন করে ফেললাম তারপর কেমোথেরাপি দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক দিক থেকে চিকিৎসা করতে হয়। এটা কতগুলো মডালিটি আছে, যেমন হচ্ছে কেমোথেরাপি যেমন দিব সেরকম সার্জারি করতে হবে। এরপর প্রয়োজন হলে আমরা রেডিওথেরাপি দিতেও পারি, নাও দিতে পারি, যার প্রয়োজন হবে। তারপর হচ্ছে হরমোন থেরাপি আর হচ্ছে ইমিউনোথেরাপি। এই হরমোন থেরাপি আর ইমিউনোথেরাপিটা এটা ওই যে আমরা আগে যে পরীক্ষা নিরীক্ষা করি যে রিসেপ্টর স্ট্যাটাস দেখি, তো এই রিসেপ্টর স্ট্যাটাস দেখার উপর নির্ভর করবে যে কাকে হরমোন দিতে হবে আর কাকে দিতে হবে না। তারপরে হচ্ছে যে আরও কিছু মানে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে কেমোথেরাপির শিডিউলটা কার কীরকম হবে, সেটার ডিজাইনটা কীরকম হবে, প্ল্যানটা কীরকম হবে, তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কারো হয়তো কেমোথেরাপি বেশি পরিমাণে লাগবে, কারো হয়তো কম পরিমাণে লাগবে, কাকে একটা স্পেসিফিক কেমোথেরাপি দিতে হবে, কারো ইমিউনোথেরাপি দিতে হবে। সেই যার যেটা দরকার তাকে যদি আমরা সেই জিনিসগুলো দিয়ে চিকিৎসা করি তাহলে ওই যে বললাম যে স্টেজ 1 আর 2 এটা 100% কিউরেবল। সেই জন্যই আমাদের এতগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। তার মানে হচ্ছে যে এটা জনগণের জন্য বোঝার জন্য যে পরীক্ষাগুলো আমরা আসলে করি রোগীর যে চিকিৎসা পদ্ধতিটা কীরকম হবে প্ল্যান করার জন্য। জি, অনেক মানুষেরই প্রশ্ন থাকে যে সার্জারি যখন আমরা করছি সবসময় কি পুরো ব্রেস্টটা ফেলে দিতে হবে? মানুষের একটা অঙ্গহানি হচ্ছে, সেটা চায় না অনেক সময়। আচ্ছা, এই ব্রেস্ট সার্জারির ইতিহাস যদি আমরা দেখতে চাই তাহলে আগে যেমন ধারণা ছিল যে ক্যান্সার হওয়া মাত্রই সেই অর্গানটা ফেলে দিতে হবে, এবং তারপরে যেটা দেখা গেল ধীরে ধীরে যে না, শুধু সেই অর্গানটা ফেললে হবে না, তার চেয়ে একটু বেশি পরিমাণে নিয়ে ফেলতে হবে যাতে ক্যান্সারটা আবার না আসে। তো এখন যেহেতু এই ব্রেস্ট ক্যান্সারের আমাদের অনেকগুলো মডালিটি এসেছে, অনেকগুলো সাপোর্টিভ চিকিৎসা আছে, তার জন্য দেখা গিয়েছে যে সব সময় পুরো ব্রেস্টটা ফেলতে হয় না। আচ্ছা, এটা তো সুখবর আমাদের মানুষদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শুধুমাত্র
যে চাকাটা আছে সেই চাকাটাকে আমরা একটু বেশি পরিমাণে নিয়ে কেটে ফেলে দেই এবং তারপরে তার সাথে যে আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো বললাম, দ্যাট ইজ এ স্পেসিফিক কেমোথেরাপি, তারপর হচ্ছে রেডিওথেরাপি, সাথে হচ্ছে হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো সবগুলো দিলে যদি তাদের দরকার হয় তাহলে পুরো ব্রেস্টটা কেটে ফেলতে হয় না। এটাকে আমরা বলি যে ব্রেস্ট কনজারভিং সার্জারি। আচ্ছা, ব্রেস্ট আমরা রেখে দিব, কিন্তু শুধু অংশটুকু যে অংশটুকু ক্যান্সার আছে, ক্যান্সার আছে সেই পরিমাণ অংশটুকু ফেলে দেব। আচ্ছা, এই ধরনের রোগীদের ক্ষেত্রে ফলো আপ কিরকম হবে? যে রোগীরা কি প্রতি মাসেই ফলো আপ করবে নাকি একটা নির্দিষ্ট সময় আমরা বলে দেই? এখন ওই যে ব্যাপারটা হচ্ছে যে কীরকম সার্জারি করব তার উপর নির্ভর করে ফলো আপ। যেমন সার্জারিটা যখন আমরা করি এরকম আছে যে কত কত ক্ষেত্রে ক্যান্সারটা এত বেশি বড় যে যতটুকু ফেলে দিলাম তাতে যে ব্রেস্টটা ওটা দেখতে একটু ডিফর্মড হলো, তখন আমাদের প্রয়োজন হতে পারে যে এটাকে কসমেটিক সার্জারি, দ্যাট প্লাস্টিক সার্জারি করে কিছু, এটাকে আমরা বলি অনকোপ্লাস্টিক সার্জারি, আশেপাশে কিছু টিস্যু এসে ব্রেস্টটাকে সেরকম করে মডেলে আগের শেপের কাছাকাছি নিয়ে আসা হয়। আবার হচ্ছে দেখেন, মনে করেন যে অনেক বড় ব্রেস্ট, তো এক ব্রেস্টটা কেটে ফেলে আমরা ছোট হয়ে গেল, তো অপোজিট ব্রেস্টটা তো বড়ই রয়ে গেল, তখন সেটাই প্লাস্টিক সার্জারি করে যেটা করা হয় সেটা অপোজিট ব্রেস্টটাকে, যে ব্রেস্টটাকে এখন ছোট হলো সেটাকে ওই সাইজে করে দুটা ব্রেস্টকে সমান সমান করা হয়। এগুলো কিছু স্পেসিফিক সার্জারি। তো এই কার কীরকম অপারেশন করেছি তার উপর নির্ভর করে তার ফলো আপটা কীরকম হবে। প্রয়োজন মতো কখনো 3 মাস, কিন্তু রেগুলার যখন আমার সব চিকিৎসা শেষ হয়ে যাবে তখন আমাদের 3 মাস, 6 মাস, 1 বছর, তারপরে হয়তো 2 বছর পর পর এভাবে একটা নির্দিষ্ট লেভেলে আসতে, কিন্তু একটা ফলো আপে আসতেই হবে। সব পেশেন্টকেই রেগুলার ফলো আপে থাকতে হবে, যতদিন সে বেঁচে থাকবে সে একটা নির্দিষ্ট ফলো আপে থাকতে হবে। আবার খুব সাধারণ মানুষের প্রশ্ন থাকে সব সময় যে ব্রেস্ট ক্যান্সার হলে চিকিৎসার আগে পরে রেডিওথেরাপি, কেমোথেরাপি কি দিতেই হবে সব সময়? জি, রেডিওথেরাপিটা সব সময় লাগবে না, বাট কেমোথেরাপিটা দিতেই হবে। দিতে হবে এরকম যে কেমোথেরাপিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটাই একমাত্র ক্যান্সার যেটা সারা বডিতে ছড়ায় যায়। ছোট একটা 1 সেন্টিমিটার হওয়ার আগে এটা পুরো বডিতে ছড়ায় যায়। তো যেহেতু এটা পুরো বডিতে ছড়ায় যায়, আমাদের কেমোথেরাপি দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে সারা বডিতে সে ছড়িয়ে পড়েছে সেটাকে আমাদের যাতে মেরে ফেলতে পারি সেই জন্য মেনলি আমরা কেমোথেরাপি দিই। আর হচ্ছে এই কেমোথেরাপিটা আমরা এখন কখন দিব? কখনো কখনো হয় যে সার্জারির আগে দেওয়া হয়, কখনো সার্জারির পরে দেওয়া হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু এখন ব্রেস্ট কনজারভিং সার্জারির দিকে আগাচ্ছি, আমাদের দেশ এই ব্যাপারে আমরা কাজ করছি, তো সেই জন্য আমাদের যে প্ল্যানটা সাধারণত থাকে যে এটা আমরা সার্জারি আগে কেমোথেরাপিটা দিয়ে ফেলি, তারপরে কেমোথেরাপি দেওয়া হয়ে গেলে আমরা অর্ধেক কেমোথেরাপি দেওয়ার পরে আমরা ওর মানে প্রোগ্রেশনটা কীরকম হচ্ছে, যে এটা কি কেমোথেরাপিটা রেসপন্স করছে কি করছে না, এটা দেখার জন্য আমরা সেভাবে পরীক্ষা নিরীক্ষা কিছু করি। যদি দেখি যে না এটা রেসপন্স করছে কেমোথেরাপিতে ভালো, তাহলে আমরা পুরো কেমোথেরাপিটা শেষ করে নিয়ে তারপরে সার্জারি করব। আর রেডিওথেরাপির ব্যাপারটা এরকম, যদি আমরা পুরো ব্রেস্টটা কেটে ফেলি তাহলে যদি দেখা যায় যে সেটা স্কিনে ইনভলভমেন্ট নাই বা অন্য কোনো দিকে ছড়ায়নি, তাহলে রেডিওথেরাপি না দিলেও চলে। বাট যদি আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করি অথবা যদি পুরো ব্রেস্টটা কেটে ফেলি, সেই ব্রেস্টটা কেটে ফেলার পরে যদি দেখা যায় যে এটা ওটা স্কিনে রয়ে গেছে কিছু পরিমাণ অপারেশনের পরেও, আর ব্রেস্ট কনজারভিং সার্জারি করলেই মানে করা হলেও সবাইকেই রেডিওথেরাপি দিতে হবে যদি আমরা ব্রেস্ট কনজারভিং সার্জারি করি। এটাই হচ্ছে মানে এই ব্রেস্ট কনজারভিং সার্জারির একটা ডিমেরিটস, যে এখানে রেডিওথেরাপি লাগবেই। আমরা একটু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 2টা প্রশ্ন ছোট ছোট করে অ্যান্সার দিবেন একটু। এটা আমাদের এই যে চিকিৎসা পদ্ধতিগুলো, এগুলো কি খুব ব্যয়বহুল বা কোথায় কোথায় করতে পারে পেশেন্টরা? না, ব্যয়বহুল না। আমাদের দেশে সরকারিভাবে যেগুলো আমরা করছি সেটা হচ্ছে যে, যেমন মনে করেন কেমোথেরাপি, রেডিও অপারেশন, সার্জারি, এটা তো আমাদের সমস্ত সব সরকারি হাসপাতালগুলোতেই দেওয়া যায়। বাট শুধুমাত্র রেডিওথেরাপি, এই রেডিওথেরাপিটাই আমাদের সরকারি হাসপাতাল দিকে শুধুমাত্র সরকারি যে ক্যান্সার হাসপাতাল আছে সেখানে আছে, আর কিছু প্রাইভেট লেভেলে আছে। বাট এটা আমাদের দেশের চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। তো সেটা যদি আমরা সবাই ম্যানেজ করতে পারি, যারা আমরা এফোর্ড করতে পারবো বা দিতে পারবো, তারা আসলে রেডিওথেরাপিটা দিতে পারবে। এই ক্ষেত্রে এটা একটু ব্যয়বহুল। আর কেমোথেরাপির ক্ষেত্রে কেমোথেরাপিটিক ওষুধ তো একটু ব্যয়বহুল আছেই, তবে কিছু কিছু কেমোথেরাপি আমাদের সরকারিভাবে দেয়া যায়, এবং কিছু কিছু সরকারি হাসপাতালে আমাদের সমাজসেবা ডিপার্টমেন্ট আছে, তাদের একটা মানে প্রজেক্ট আছে যে তারা কিছু ওষুধ, অর্ধেক ওষুধ তারা
গরিব রোগীদেরকে দিতে পারে বা প্রোভাইডেড সে পেশেন্টটা গরিব হতে হবে। আর যারা এফোর্ড করতে পারবে তারা অবশ্যই দিতে পারবে। আপনার কাছে আজকের জন্য শেষ প্রশ্ন, এই যে চিকিৎসা পদ্ধতি, পুরো পদ্ধতিটাই তো আমাদের বাংলাদেশে এখন যথেষ্ট ভালোভাবেই হচ্ছে। অবশ্যই। এটার জন্য কি আমাদের কোনো রোগীর বিদেশে যাওয়া দরকার আছে? কোনোভাবেই বিদেশে যাওয়ার দরকার নেই। পুরো ব্যাপারটাতে আমরা দেশে মানে স্বয়ং সম্পূর্ণ পুরো ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য। না, আমাদের দেশের পদ্ধতি আর বাইরের পদ্ধতি কোনো পার্থক্য নেই। সারা বিশ্বে একই পদ্ধতি চলছে। বরং আমরা যদি কেউ বিদেশে গিয়ে চিকিৎসা করতে চাই, আমার মনে হয় কি যে তারা এই যে বিদেশে যাওয়ার জন্য যে সময়টা নষ্ট হচ্ছে, তাতে ক্যান্সারটা যতটুকু ছিল আগে হয়তো 1 সেন্টিমিটার ছিল, তার যে আউটকামটা পাবো এরপরে এটা যেতে যেতে 2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের আউটকামটা ডিফারেন্ট হবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু সার্জারি বলেন, কেমোথেরাপি, রেডিওথেরাপি সবই আমাদের দেশে বিশ্বমানের চিকিৎসা রয়েছে। অধ্যাপক ডক্টর ইসরাত জাহান ম্যাডাম, আপনাকে আবার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় দর্শকবৃন্দ, আমাদের যে আজকের অনুষ্ঠান অধ্যাপক ডক্টর ইসরাত জাহানের সাথে আমরা আলোচনা করছিলাম ব্রেস্ট ক্যান্সার বিষয়ক আলোচনায়, আপনারা আশা করি উপকৃত হয়েছেন। আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত কমপক্ষে শুধুমাত্র এমবিবিএস চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।